আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, ইতিহাস এবং রাজনীতির একটি খুব নিজস্ব ও বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে। আমরা যা কিছু দৃশ্যমান দেখি তার আড়ালে কিন্তু একটি গভীর এবং প্রজ্ঞাময় অদৃশ্য বাস্তবতা সবসময় ক্রিয়াশীল থাকে। ক্ষমতার রসায়ন, রাজপ্রাসাদের কূটনৈতিক খেলা আর সাধারণ মানুষের চাওয়া পাওয়ার যে টানাপোড়েন তা কিন্তু যুগে যুগে রাষ্ট্রনায়কদের এক অদ্ভুত এবং বলা চলে সংকটময় মুড়ে এনে দাঁড় করিয়ে দেয়। দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে খোলামেলা, নিরপেক্ষ অথচ বলা ভালো গভীর একটি বিশ্লেষণাত্মক আলোচনা করব, যা এই মুহূর্তে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। খবরটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই অনেকে নানাভাবে শুনেছেন, আবার অনেকে পড়ার সুযোগও পেয়েছেন। সেটি হচ্ছে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। আগামী 20 থেকে 25 আগস্টের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে কিন্তু কূটনৈতিক মহলগুলোতে চরম তোড়জোড় ও নানা ধরনের গুঞ্জন চলমান রয়েছে। তবে প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। এই সফরের আসল আলোচ্য সূচি কি হতে যাচ্ছে? কেবলই কি দুটো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের স্বাভাবিক আনুষ্ঠানিকতা, নাকি এর নেপথ্যে রচিত হচ্ছে এক ঐতিহাসিক কোনো নাটকের চিত্রনাট্য? দেখুন, সুপ্রিয় দর্শক, রাজনীতির অন্দরমহলের বিশ্বস্ত সূত্রের দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাই এই সফরের টেবিলগুলোতে যেসব বড় বড় প্রশ্ন উঠতে যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা। ভারতের দিল্লিতে তিনি দীর্ঘ 2 বছর ধরে অবস্থান করছেন এবং তার এই উপস্থিতি কেবল দুই দেশের সম্পর্কের উপরই নয়, বরঞ্চ পুরো ভূ রাজনৈতিক যে ভারসাম্য, সেই ভারসাম্যকে এক নতুন ধাঁধার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের তরফ থেকে বারবার তার প্রত্যর্পণের বা ফিরিয়ে আনার আইনি ও রাজনৈতিক যে চুক্তি, সেই চুক্তির কথা বলা হলেও নয়াদিল্লি কিন্তু বিষয়টি অত্যন্ত সুচিন্তিত এবং সুদূর প্রসারী এক কূটনৈতিক যুগে দেখছে। ভারতীয় বার্তা ও কূটনৈতিক সূত্রগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে কোনো প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের পরিবর্তে তার দেশে ফেরাকে একটি ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বা কৈরালা ফর্মুলার রূপ দিতে চায় ভারতীয় সংশ্লিষ্টরা। দর্শক, এখন কিন্তু আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এই রহস্যময় কৈরালা ফর্মুলা আসলে কি। দেখুন, ইতিহাস কিন্তু আমাদের সবচেয়ে বড় শিক্ষক। 1950 এবং 70-এর দশকে নেপালের রাজনীতিতে যে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল, তখন দিল্লি কিভাবে মধ্যস্থতা করেছিল তা একটু ভালো করে স্মরণ করলেই পুরো বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, 1950 সালে নেপালের প্রজাভিত্তিক ক্ষমতায় যখন রাণা বংশের আধিপত্য চরম পর্যায়ে পৌঁছালো, তখন সেখানকার রাজা ত্রিভুবন জীবন রক্ষার্থে দিল্লিতে আশ্রয় নিতে কিন্তু বাধ্য হয়েছিলেন। কিন্তু ভারতের তৎকালীন দূরদর্শী নেতৃত্ব জওহরলাল নেহরু কেবল তাকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হননি, তিনি কূটনৈতিক এবং কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যমে 1951 সালে ঐতিহাসিক দিল্লি চুক্তি স্বাক্ষর করেন, যার উপর ভর করে রাজা ত্রিভুবন রাজকীয় সম্মানে আবারও কাঠমান্ডুতে ফিরে যান এবং 104 বছরের রানা শাসনের অবসান ঘটে তখন। সুপ্রিয় দর্শক, আবার যদি আমরা নেপালের আরেক কিংবদন্তি জননেতা বিপি কৈরালার জীবন পর্যালোচনা করি, তবে কিন্তু বর্তমান শেখ হাসিনা ইস্যুর সাথে দারুণ এক যোগসূত্র এখানে খুঁজে পাওয়া যায়। দেখুন, 1959 সালে নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া বিপি কৈরালাকে কিন্তু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দীর্ঘ 8 বছর বন্দী রাখা হয়েছিল। 1968 সালে কারামুক্তির পর তিনি ভারতের বারাণসী এবং কলকাতায় গিয়ে রাজনৈতিক নির্বাসন গ্রহণ করেছিলেন। কিন্তু 8 বছর ধরে নির্বাসিত থাকার পর 1976 সালের 30শে ডিসেম্বর বিপি কৈরালা এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় মেলবন্ধন ও সমঝোতার নীতি ঘোষণা করে সম্পূর্ণ নিজের ইচ্ছায় দেশে ফিরে যান। বিমানবন্দরে পৌঁছা মাত্রই কিন্তু তাকে তৎকালীন রাজ প্রশাসন গ্রেফতার করেছিল।
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচারও শুরু হয়েছিল। কিন্তু দেশের জনগণের বিপুল সমর্থন এবং ক্রমবর্ধমান রাজপথের জনস্রোতের মুখে তৎকালীন রাজা বীরেন্দ্র শেষ পর্যন্ত তাকে মুক্তি দিতে এবং এর পাশাপাশি দেশের গণতান্ত্রিক রাজনৈতিক যে ধারা সেই ধারা ফিরিয়ে আনতে কিন্তু বাধ্য হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, ভারত সরকার কিন্তু বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বের সামনে বিপি কৈরালার এই রক্তস্নাত অথচ দূরদর্শী ইতিহাসটি খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করতে যাচ্ছে। গত 5ই আগস্ট দিল্লিতে শেখ হাসিনা যে ভার্চুয়াল বক্তব্য ও অডিও বার্তা পৌঁছে দিয়েছেন, সেখানেও কিন্তু লক্ষণীয়ভাবে এই রিকনসিলিয়েশন কিংবা জাতীয় ঐক্য এই শব্দটির প্রতি জোর দেওয়া হয়েছিল। শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে নিজের দেশে আদালতের মুখোমুখি হতে ও আত্মপক্ষ সমর্থন করতে রাজি আছেন। ভারত সরকার চায় না বন্দি হস্তান্তর চুক্তির মতো এক ধরনের অপমানজনক বা বল প্রয়োগের আইনি মারপ্যাচে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক। বরঞ্চ তারা চায় শেখ হাসিনা নিজের ইচ্ছায় দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হবেন এবং এর পাশাপাশি তার নিজের রাজনৈতিক যে মর্যাদা সেই মর্যাদা টিকিয়ে রেখে একটি গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি অনেক দূর কিন্তু এগিয়ে গেছে, যার প্রথম ধাপ বলা চলে এই যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দিল্লি নিয়ে বা দিল্লির সফর নিয়ে এত গুঞ্জন এবং এত তোড়জোড়। তবে এর পিছনে যে কূটনৈতিক খেলা চলছে তা অত্যন্ত নিবিড় এবং জটিল। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, আগস্টের 10 তারিখে ঢাকায় এসে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। ঠিক একই সময়ে বাংলাদেশে পা রেখেছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের 4 জন শীর্ষতম কর্মকর্তা। তার ঠিক পরদিনই অর্থাৎ 11ই আগস্ট সেই দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অত্যন্ত গোপনীয় এক একান্ত বৈঠকে মিলিত হন। প্রথমে কিন্তু কথা ছিল সেপ্টেম্বর মাসের 12 ও 13 তারিখে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারের পর তৈরি হওয়া সাময়িক রাজনৈতিক শীতলতা ও জটিলতার কারণে উভয় পক্ষ এখন একটি পৃথক দ্বিপাক্ষীয় সফরের সিদ্ধান্ত নিয়েছে। সফরের তারিখ নির্ধারণের মধ্যেও কিন্তু এক অদ্ভুত সময়ের হিসাব নিকাশ এখানে কাজ করছে। বাংলাদেশ চেয়েছিল আগস্টের শেষ দিকে সফরে যেতে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তান সফরে যাবেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেপ্টেম্বর মাসের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য নিউ ইয়র্ক সফর করবেন। কাজেই সব কূটনৈতিক বাধ্যবাধকতা মিলিয়ে 20 থেকে 25 আগস্ট, বিশেষ করে 20 থেকে 21 অথবা 21 থেকে 22 আগস্টের মধ্যে এই সফরটি সুসম্পূর্ণ করতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনরাত কিন্তু একাকার করে বর্তমান সময়ে কাজ করছে। এখন কিন্তু বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি সত্যি বিপি কৈরালার মতো দেশে ফিরে আসেন এবং আদালতের কাছে নিজেকে সমর্পণ করেন, তবে তার পরবর্তী রাজনৈতিক বাস্তবতা গিয়ে কি দাঁড়াবে? সুপ্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় আমাদের এটি বিশ্লেষণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পরাশক্তি এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক স্থিতিশীলতা, সেই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর ভাবনায় পড়ে গেছে। গত 31শে জুলাই ঢাকায় মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গুর যখন সফর করেন, তখন তার সাথে কিন্তু ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর অত্যন্ত ফলপ্রসূ বৈঠকও হয়। পরবর্তীতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও সার্জিও গুর পরপর 2 দিন একটানা রুদ্ধদ্বার আলোচনা করেছেন। কেন এই আন্তর্জাতিক পরাশক্তিগুলো আসলে শেখ হাসিনার দেশে ফেরা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে এতটা উদ্গ্রীব, এই প্রশ্নটা কিন্তু এই পর্যায়ে সামনে চলে আসে।
উত্তরটা কিন্তু এখানে খুব একটা কঠিন নয়। দেখুন, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ইউরোপীয় দেশের বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগ কিন্তু এই বাংলাদেশে রয়েছে। বর্তমান সময়ে তারা খুব ভালো করেই জানে দেশের মোট জনসংখ্যার বিশাল একটি অংশ যারা আওয়ামী লীগের আদর্শ ও রাজনীতিকে সমর্থন করে। তাদের বা দেশের কোনো এক তৃতীয়াংশ রাজনৈতিক শক্তিকে যদি একটি নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দৃশ্যপট থেকে বছরের পর বছর এভাবে দূরে সরিয়ে বা নিষিদ্ধ করে রাখা হয়, তবে তার পরিণতি কিন্তু সুদূর প্রসারী সংঘাত ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। একতরফা রাজনৈতিক নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে কিন্তু সবসময় উল্টো ফল বয়ে আনে এবং এর ফলশ্রুতিতে চরমপন্থী বা উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তৈরি হয়, যা আসলে আমেরিকা বা ইউরোপ কারোর জন্যই কোনোভাবে কাম্য নয় এবং এটা তাদের জন্য ব্যাপক দুশ্চিন্তার একটি কারণ। ফলে কূটনৈতিক বিশ্ব কিন্তু একটি থার্ড পার্টি মেকানিজম বা আন্তর্জাতিক মধ্যস্থতার কথা ভাবছে। শেখ হাসিনা দেশে ফিরে এলে যদি তার সমর্থকদের উপর কিংবা তার নিজের নিরাপত্তার উপর কোনোভাবে হুমকি তৈরি হয় বা আওয়ামী লীগ যদি বিপুল শক্তিতে আবারও রাজপথে নেমে আসে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে জারি করা নিষেধাজ্ঞা কিন্তু কাগজের টুকরোয় মূলত পরিণত হবে। সেই রকম রক্তক্ষয়ী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যে কোনো সরকারের জন্যই চরম অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। বিবিসি বাংলার এক গবেষণাধর্মী বিশ্লেষণও কিন্তু এই সত্যটি তুলে ধরেছে এবং আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আবারও বলছি, তারা বলছে শেখ হাসিনার দেশে ফেরার এই জটিল হিসাবটির সাথে কেবল একজন ব্যক্তিসত্তা আসলে জড়িয়ে নেই, বরঞ্চ জড়িয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি। তবে কিন্তু একটি কথা আমাদের এখানে ভুলে গেলে চলবে না, বাংলাদেশের মানুষের এবং বর্তমান সরকারের নিজস্ব যে অগ্রাধিকার, সেই অগ্রাধিকার কিন্তু সম্পূর্ণ আলাদা। কূটনীতির টেবিলে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার থাকবে তিনটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জরুরি বিষয়, যেগুলো আমরা এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি। আবারও বলছি, সেগুলো হচ্ছে জ্বালানি সহায়তা, গঙ্গার পানিবন্দী চুক্তি এবং দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা নদী প্রকল্প। বিশ্ব অর্থনীতি এবং দূরপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী যে বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে, তার চরম আঘাত এসে পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ ও শিল্প খাতে। এই ক্রান্তিকালে নেপাল, ভুটান বা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো যেভাবে আসলে ভারতের কাছ থেকে বাড়তি জ্বালানির সহায়তা পাচ্ছে, বাংলাদেশও কিন্তু সেই জরুরি সহায়তা পাওয়ার জন্য বর্তমান সময়ে ব্যাপক উদ্গ্রীব। একই সাথে আগামী ডিসেম্বর মাসেই কিন্তু শেষ হতে যাচ্ছে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির মেয়াদ। এই চুক্তির নবায়ন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, তবে বাংলাদেশের সার্বিক কৃষি ব্যবস্থা ও পরিবেশ এক কথায় মারাত্মক হুমকির মুখে পড়বে। 2011 সাল থেকে ঝুলে থাকা তিস্তা প্রকল্পের সুরাহা করাও বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। ঢাকার কূটনৈতিক বিশেষজ্ঞরা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, যদিও অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা ইস্যুতে ভারত একটি দর কষাকষির সুযোগ হিসাবে ব্যবহার করছে। তবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও অভিজ্ঞ কূটনৈতিক হুমায়ুন কবিরের বিশ্লেষণ কিন্তু বলে, বর্তমান পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীও একটি সুস্থ, স্থিতিশীল ও সুষম কূটনৈতিক বোঝাপড়া চায়। একতরফা কোনো চাপ প্রয়োগ তারাও কিন্তু আসলে করতে চায় না, বা এই ব্যাপারে তারাও কিন্তু কোনো ধরনের চিন্তা ভাবনা করছে না। সুপ্রিয় দর্শক, ইতিহাসের এমন এক বাঁকে এসে দাঁড়িয়ে আমরা আজ আলোচনা করছি, যেখানে আসলে প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাষ্ট্রীয় নায়কদের রাজনৈতিক উদারতা চরম পরীক্ষার মুখে পড়েছে। আবেগ দিয়ে তো অনেক কিছু করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং ভূ রাজনীতি পরিচালনা করতে হয় ঠান্ডা মাথায় এবং চরম বাস্তবতা বিবেচনা করে। যদি বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই আসন্ন শীর্ষ সফর সফল হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অহিংস ও গণতান্ত্রিক সমাধানের পথ উন্মোচিত হয়, তবে তা হবে কেবল রাজনৈতিক জয় নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও বৈশ্বিক নিরাপত্তার এক বিশাল সাফল্য। এর পাশাপাশি দেশে একটি গণতান্ত্রিক পরিবেশও কিন্তু সুরক্ষিত হবে, যা জনগণের কল্যাণেই কাজ করবে এবং জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। সুতরাং এখন দেখার বিষয় যে আগস্টের সফর পরবর্তী সময়ে শেখ হাসিনা বিষয়ে কি সিদ্ধান্ত হয়। শেখ হাসিনা
কবে নাগাদ দেশে ফেরেন এবং জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টি আওয়ামী লীগ কিভাবে গ্রহণ করে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।